তাহলে যেখানে যেখানে জেরান্ড বসার কথা সেখানে সেখানে মূলত নাউন বসবে, বা যেখানে যেখানে নাউন বসার কথা সেখানে সেখানে জেরান্ড বসবে। এবার দেখো অ্যাডজেক্টিভের মতো কে কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে হচ্ছে পার্টিসিপল। তাহলে যেখানে যেখানে পার্টিসিপলের ফর্ম কয়টা? তিনটা। তাহলে ভার্বের শেষে আইএনজি, যেটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে চিনে থাকি। কিন্তু দেখো জিরান্ডের ফর্মই একটা, সেটি হচ্ছে ভার্বের শেষে আইএনজি হবে। তাহলে তোমরা খেয়াল করবে জিরান্ড কাজ করে নাউনের মতো, পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে এটি আমাদের আরো ক্লিয়ার হবে। তুমি যখনই দেখবে কন্টিনিউয়াস টেন্স, তখনই তোমাকে বুঝতে হবে যে এটি প্রেজেন্ট পার্টিসিপল। তুমি যখনই দেখবে পারফেক্ট টেন্স, তখনই তোমার এটা বুঝতে হবে এটি পার্টিসিপল। যখন তুমি দেখবে প্যাসিভ ভয়েস, তখন তুমি নিশ্চিতভাবেই এটি হবে পার্টিসিপল। তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম, কন্টিনিউয়াস টেন্সে সবসময় পার্টিসিপল, যে কোনো কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট টেন্সের বেলায় সবসময় পার্টিসিপল, যে কোনো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আমরা যখন বলবো প্যাসিভ ভয়েসে যেই ভার্বটি থাকবে সেই ভার্বটিও সর্বদাই পার্টিসিপলের উদাহরণ হবে। এবার আসো আমরা সামনের দিকে তোমাদেরকে আরো ক্লিয়ার করে দিব। তুমি দেখতে পাচ্ছ এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। তাহলে এখানে কি হবে? লস্টটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেহেতু লস্ট পাস্ট পার্টিসিপল, সুতরাং সে নিঃসন্দেহেই পার্টিসিপল হবে, কাজে নতুন করে জিরান্ড হওয়ার সুযোগ নেই। এবার আসো এ ফক্স ওয়াজ স্লিপিং ইন দি ফরেস্ট। যেহেতু স্লিপিং কেমন টেন্সের উদাহরণ? কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্স মানে হবে পার্টিসিপল। কন্টিনিউয়াস টেন্স মানে কি হবে? কন্টিনিউয়াস টেন্স মানে হবে পার্টিসিপল। তাহলে এ ফক্স ওয়াজ স্লিপিং ইন দি ফরেস্ট। এ ফক্স ওয়াজ স্লিপিং ইন দি ফরেস্ট, তাহলে এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। যেহেতু এটি পাস্ট কন্টিনিউয়াস, এই কারণে এটি হবে পার্টিসিপল। সো 2 এর সঠিক উত্তর হচ্ছে বি, পার্টিসিপল। এবার আমরা যাচ্ছি পরের একটি এবার আমরা যাচ্ছি পরের প্রশ্নে। দেখো স্লিপিং ম্যান ডাজ নো হার্ম, অর্থাৎ একজন ঘুমন্ত মানুষ কোনো ক্ষতি করতে পারে না। কেমন মানুষ? ঘুমন্ত মানুষ। কেমন মানুষ? ঘুমন্ত মানুষ। তাহলে ঘুমন্ত মানুষ কি করতে পারে না? ঘুমন্ত মানুষ কোনো ক্ষতি করতে পারে না। কেমন মানুষ? ঘুমন্ত মানুষ। এ কারণে এটি হবে পার্টিসিপল। এবার আসো আই নিডেড আ স্লিপিং ট্যাবলেট। কেমন ট্যাবলেট? ঘুমন্ত ট্যাবলেট। কেমন ট্যাবলেট? ঘুমন্ত ট্যাবলেট। তাহলে ট্যাবলেট কি ঘুমায় না ঘুমের ট্যাবলেট? ট্যাবলেট তো ঘুমায় না, ট্যাবলেট হচ্ছে ঘুমের। তাহলে লোকটি কেমন? ঘুমন্ত, পার্টিসিপল। ট্যাবলেট কিসের? ঘুমের। ট্যাবলেট তো ঘুমায় না। এর এর মানে হচ্ছে স্লিপিং আসলে ট্যাবলেটকে মডিফাই করেনি, স্লিপিং নিজেই হচ্ছে নাউন। ঠিক আছে, স্লিপিং নিজেই হচ্ছে নাউন। এ কারণে আমাদের 4-এর সঠিক উত্তর হবে জেরান্ড, 4-এর এ, 3-এর বি। সবাই বুঝতে পারছো যে পার্টিসিপল পার্টিসিপল কি করে? নাউনকে মডিফাই করে। আর জেরান্ড কি করে? জেরান্ড হচ্ছে নিজেই নাউন। কেমন? এবার আমরা যাচ্ছি পরের স্লাইডে। দেখো রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এ রোলিং স্টোন। কেমন স্টোন? রোলিং স্টোন। কেমন স্টোন? রোলিং স্টোন। তাহলে স্টোন কি রোল করে? হ্যাঁ, স্টোন তো রোল করে। তার মানে এটি আসলে স্টোনকে মডিফাই করেছে। এবার আসো কেমন গ্লাস? লুকিং গ্লাস। গ্লাস কি তাকায়? গ্লাস তো তাকায় না, তাকানোর গ্লাস। তুমি আবার একটু আরো কিছু উদাহরণ শোনো। ডাইনিং টেবিল। আমরা যে বলি ডাইনিং টেবিল, টেবিল
কি খাবার খায়? টেবিল তো খাবার খায় না, এ কারণে এটি হবে জেরান্ড। তুমি বলো ড্রয়িং রুম, রুম কি ছবি আঁকে? রুম ছবি আঁকে না, এজন্য সেটি হবে জেরান্ড। তুমি বলো রিডিং রুম, রুম কি পড়ে? রুম তো পড়ে না, তার মানে এটি কি হবে? এটি হবে জেরান্ড। আমরা বলছি লুকিং গ্লাস, তাকানোর গ্লাস, গ্লাস তাকায় না, তাহলে আমাদের পাঁচের উত্তর রোলিং স্টোন পার্কিং গ্লাসটা হবে জেরান্ড। তাকানোর গ্লাস, গ্লাস তাকায় না। আচ্ছা ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা স্টুডেন্টরা, তোমরা কি শুনতে পাচ্ছ? ওকে, আমার মনে হয়, আচ্ছা তোমরা আমাকে কি বলো তো, তোমরা কি মানে তোমাদের ব্রাঞ্চ লেখো তো দেখি, কে কোন ব্রাঞ্চ থেকে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কেমন স্টোন, রোলিং স্টোন, কেমন গ্লাস, লুকিং গ্লাস। লুকিং গ্লাস মানে কি, কিসের গ্লাস? লুকিং গ্লাস, তাহলে গ্লাস তো তাকায় না, তাকানোর গ্লাস। ডাইনিং টেবিল, টেবিল তো খাবার খায় না, খাবারের টেবিল। ঠিক আছে, সুতরাং এইগুলো হবে আমাদের জেরান্ড। পাঁচের সঠিক উত্তর হচ্ছে বি, ছয়ের সঠিক উত্তর হচ্ছে এ, জেরান্ড। এ পর্যায়ে আমরা যাচ্ছি পরের স্লাইডে। সুইমিং পুল। এখন পুল কি সুইম করে? পুল তো সুইম করে না, পুল সুইম করে না, রোলিংটা পার্টিসিপল। পুল সুইম করে না, আমরা সুইমিং এর পুল অর্থাৎ সাঁতার কাটার পুল, তাহলে এটি যেহেতু সাঁতার কাটার পুল, এ কারণে এটি হবে জেরান্ড। সাঁতার কাটার পুল, ঠিক আছে, এই কারণে এটি হবে জেরান্ড, অপশন এ। কিন্তু আমরা বলছি যে ইউ হ্যাভ সো মেনি ব্লুমিং ফ্লাওয়ার্স, তোমার অনেক ফুটন্ত ফুল আছে। তোমরা আমাকে বলো ফুল কি ফোটে? ফুল ফোটে কিনা? ফুল অবশ্যই ফোটে, তাহলে এই কারণে এটি কি হবে? পার্টিসিপল হবে। তোমরা যে চার চার করছো, শোনো, এ স্লিপিং ফক্স, কেমন ফক্স? স্লিপিং ফক্স। এখন ফক্স কি ঘুমায়? ঘুমন্ত ফক্স, এই কারণে ফক্সটা হচ্ছে পার্টিসিপল। স্লিপিং ট্যাবলেট, আমরা ঘুমের ওষুধ খাই, ঔষধ কি ঘুমায়? না, এটা হচ্ছে ঘুমের ঔষধ। তার মানে তোমাকে বাক্য দেখে বুঝতে হবে যে কোনটি জেরান্ড, কোনটি পার্টিসিপল, মানে হলো কে কাকে মডিফাই করে। যখন বলা হচ্ছে ঘুমন্ত ফক্স, তখন ফক্স ঘুমায়, এজন্য পার্টিসিপল। যখন বলা হচ্ছে ঘুমের ট্যাবলেট, স্লিপিং ট্যাবলেট, ট্যাবলেট, এই স্লিপিংটা হচ্ছে জেরান্ড। ঠিক আছে, আমরা যাচ্ছি পরের স্লাইডে। মাই প্রফেশন ইজ টিচিং, আমার পেশা হচ্ছে, আমার পেশা হচ্ছে শিক্ষা। এবার আসো, মাই প্রফেশন কেমন? মাই প্রফেশন হচ্ছে এনলাইটেনিং, তাহলে আমার পেশা কি? টিচিং। আমার পেশা কি? টিচিং, তাহলে টিচিংটা কি হবে? জেরান্ড হবে। স্লিপিং ম্যান পার্টিসিপল। এবার আসো, আমার পেশা কি? টিচিং, জেরান্ড। আমার পেশা কেমন? এনলাইটেনিং, আমার পেশা কেমন? এনলাইটেনিং। তাহলে কেমন মানে কি? নাও অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো কাজ করে হলো পার্টিসিপল, নাউনের মতো কাজ করে হলো জেরান্ড। আমার পেশা কি? টিচিং। আমার পেশা কেমন? এনলাইটেনিং, এ কারণে এটি হবে পার্টিসিপল। তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। আমার হবি গার্ডেনিং, মাই হবি ইজ গার্ডেনিং, তাহলে মাই হবি ইজ গার্ডেনিং, আমার হবি কি? গার্ডেনিং, জেরান্ড। আমার হবি কেমন? ইন্টারেস্টিং, মাই হবি ইজ ইন্টারেস্টিং, তখন এটি হবে পার্টিসিপল। তাহলে আমার পেশা কি? টিচিং, নাউনের মতো কাজ করে জেরান্ড। 10-এর আনসার হচ্ছে এ। এবার আমার পেশা কেমন? আমার পেশা এনলাইটেনিং, আমার পেশা আলোকিতময়, তাহলে অ্যাডজেক্টিভের মতো কাজ করে কে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে পার্টিসিপল। এই কারণে আমাদের 11-র সঠিক উত্তর হচ্ছে বি। তোমরা আমাকে একটু বলো তো যে আমরা জিরান পার্টিসিপলের যত সামনের দিকে যাচ্ছি, তোমাদের কি ক্লিয়ার হচ্ছে? ইয়েস, নো? এখন তোমাদের জন্য দুটো অপশন, একটা হচ্ছে আমি আমার গতিতে যাব, আরেকটি হচ্ছে আমি, অপশন বি, আমি তোমাদের গতিতে যাব।
এখন তোমরা আমাকে বলো অপশন এ তে যাব নাকি অপশন বি তে যাব? আমি কি আমার গতিতে যাব নাকি আমি তোমাদের গতিতে যাব? তোমরা আমার গতিতে যাও, তাহলে যেটা হবে, বিশ্বাস করো, আমরা যখন ক্লাসের একটা টপিকের শেষ পর্যায়ে চলে আসব, তখন তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এ পর্যায়ে আমরা যাচ্ছি পরের স্লাইডে। তাহলে বিষয়টা হচ্ছে, যেখানে নাউন বসে সেখানে জিরান বসে, আর যেখানে অ্যাডজেক্টিভ বসে সেখানে পার্টিসিপল বসে। তাহলে সাবজেক্ট হিসেবে কি হয়? সাবজেক্ট হিসেবে নাউন হয়। সাবজেক্ট হিসেবে যেহেতু নাউন হয়, তাহলে যেখানে সাবজেক্ট বসার কথা সেখানে হবে জেরান্ট। কিন্তু দেখো, দি লায়নটা সাবজেক্ট ছিল, সাবজেক্টকে কে মডিফাই করে? সাবজেক্টকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল। দি লায়নটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দি লায়ন যেহেতু সাবজেক্ট, সাবজেক্টকে কে মডিফাই করলো? হিয়ারিং। তাহলে হিয়ারিংটা কি হবে? হিয়ারিংটা হবে পার্টিসিপল। সাবজেক্টকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে পার্টিসিপল। এবার আসো 2 নম্বর বাক্যে। এই হিয়ারিং দি নয়েজ অর্থাৎ শব্দ শোনা লায়নটিকে গর্জন মানে শব্দ শোনা লায়নটিকে, সিংহটিকে কি করলো? গর্জনের মতো করে গর্জন করালো। ঠিক আছে, এই শব্দ লায়নকে গর্জন করালো। দেখো এই সেন্টেন্সে ভার্বটা হচ্ছে মেক্স, সাবজেক্ট হচ্ছে হিয়ারিং। তাহলে সাবজেক্ট হিসেবে কে হয়? সাবজেক্ট হিসেবে জেরান্ড হয়। তাহলে হিয়ারিংটা কি বলো? যে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট মানে নাউন, নাউন মানে জেরান্ড। খেয়াল করো, নাউন হলো জেরান্ট, আর নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে দুই সঠিক উত্তর হচ্ছে এ, জেরান্ট। তাহলে যেখানে নাউন বসার কথা সেখানে জেরান্ট বসে, যেখানে অ্যাডজেক্টিভ বসার কথা সেখানে পার্টিসিপল বসে। তাহলে কোথায় নাউন বসে? সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে। আর দেখো, সাবজেক্ট হিসেবে হিয়ারিংটা হচ্ছে জেরান্ট। এবার হিয়ারিং দি নয়েজ, দি লায়ন রোয়ার্ড। দি লায়নটা ছিল সাবজেক্ট, সাবজেক্টকে কে মডিফাই করলো? হিয়ারিং। তাহলে সাবজেক্টকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি হবে? পার্টিসিপল। এই কারণে দুই এর সঠিক উত্তর হচ্ছে বি, পার্টিসিপল। এবার আমরা যাচ্ছি সামনের দিকে। অবজেক্ট, অবজেক্ট হিসেবে কি হয়? অবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে নাউন হয়। নাউন মানে কি বলো? নাউন মানে হচ্ছে জেরান। তাহলে আমি কি দেখলাম? আমি তোমাকে নাউন হিসেবে কি? জেরান্ট। তাহলে আমি কি দেখলাম? আমি ওরা দেখলাম, আই স ফ্লাইং। তাহলে ওই যে ওরা দেখলাম, কি দেখলাম? ওরা। আমি তোমাকে দেখলাম, আই স ইউ। ইউটা কি? অবজেক্ট। আমি কি দেখলাম? ওরা দেখলাম, ফ্লাইং। ফ্লাইংটা কি? অবজেক্ট। এখন অবজেক্ট হিসেবে ভাবকে প্রশ্ন করো, কি দেখলাম? ওরা দেখলাম। ভাবকে প্রশ্ন করো, কি ওরা? তাহলে অবজেক্ট মানে নাউন, নাউন মানে কি? জেরান্ট। অবজেক্ট মানে নাউন, নাউন মানে কি? জেরান্ট। এই কারণে একটা সঠিক উত্তর কি হবে? জেরান্ট হবে। এবার আসো, আই স দি বার্ড ফ্লাইং ইন দি স্কাই। নাউন, আমি পাখিটিকে কি অবস্থায় দেখলাম? তাহলে একটা সঠিক উত্তর হচ্ছে এ, জেরান্ট। আমি পাখিটিকে কি অবস্থায় দেখলাম? উড়ন্ত অবস্থায় দেখলাম। তাহলে নাউনের একের সঠিক উত্তর জেরান্ট। ভাই, একের সঠিক উত্তর এ, আর দুইয়ের সঠিক উত্তর বি। একের সঠিক উত্তর এ, দুইয়ের সঠিক উত্তর বি। তাহলে দেখো, আমি পাখিটিকে কি অবস্থায় দেখলাম? আমি পাখিটিকে উড়ন্ত অবস্থায় দেখলাম। তাহলে নাউন প্রোনাউনের অবস্থা কে বলে? নাউন প্রোনাউনের অবস্থা বলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল। তাহলে আমি কি দেখলাম? উঠতে দেখলাম। এবার আমি কোন অবস্থায় দেখলাম পাখিটিকে? ফ্লাইং। দেখো, আই স দি বার্ড, এই দি বার্ডটা ছিল অবজেক্ট। এই দি বার্ডকে কে মডিফাই করলো? দি বার্ডকে মডিফাই করলো ফ্লাইং। তাহলে এই যে নাউন দি বার্ড, নাউন কোন অবস্থায় আছে? উড়ন্ত অবস্থায় আছে। তাহলে আই স এ বার্ড দ্যাট ওয়াজ ফ্লাইং ইন দি স্কাই। তাহলে এই যে আই স এ বার্ড দ্যাট ওয়াজ ফ্লাইং ইন দি স্কাই, এই ফ্লাইংটা কি করলো? দি বার্ডকে মডিফাই করলো। তাহলে নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল। দুই সঠিক উত্তর হচ্ছে বি, পার্টিসিপল। তাহলে আমি কি দেখলাম? ওরা দেখলাম। এরপর আমি পাখিটিকে কি অবস্থায় দেখলাম? পাখিটিকে আমি উড়ন্ত অবস্থায় দেখলাম। এই কারণে নাউনের অবস্থা কে বলে? তোমরা বলো, নাউনের অবস্থা কে বলে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? পার্টিসিপল। ক্লিয়ার সবাই? ইয়েস, নো? ওকে।
আমরা একটু যাচ্ছি সামনের স্লাইডে। তোমরা কি জানো প্রিপোজিশনের পরে নাউন বসে? তাহলে বাইটা কি বলো? প্রিপোজিশন। তাহলে বাইটা যেহেতু প্রিপোজিশন, ওয়ার্কিংটা প্রথম ওয়ার্কিংটা কি হবে? বাই ওয়ার্কিং হার্ড। প্রিপোজিশনের পরে নাউন হবে। তাহলে ওয়ার্কিংটা কি? নাউন। নাউন মানে জেরান্ড। বুঝতে পারছো? তাহলে আমাদের একটা সঠিক উত্তর হচ্ছে এ, জেরান্ড। এবার দেখো ওয়ার্কিং হার্ড, তুমি যখন দেখবে যে একটি কমা দিয়ে ফ্রেজ সেপারেট হয়েছে, এরপরে এরপরে ওয়ার্কিং দিয়ে একটা ফ্রেজ শুরু হলো, কমা দিয়ে সেপারেট হয়ে গেছে, তার মানে এই ফ্রেজটা মূলত সাবজেক্ট কে মডিফাই করে। সাবজেক্ট কে শিখে কে মডিফাই করলো? ওয়ার্কিং মানে পার্টিসিপল। তাহলে ওয়ার্কিংটা এখানে কি? পার্টিসিপল। তাহলে আমাদের দুইয়ের সঠিক উত্তর কি হবে? দুইয়ের বি, পার্টিসিপল। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারছো সবাই? এই দুটো সবার ক্লিয়ার? ইয়েস, নো? আচ্ছা, এ পর্যায়ে আমরা সামনের দিকে যাই। আই এম ফন্ড অফ প্লেইং ক্রিকেট। আই এম ফন্ড অফ প্লেইং ক্রিকেট। অফটা কি? প্রিপোজিশন। অফটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। তাহলে প্লেইংটা কি হবে? ক্রিকেট। প্লেইংটা হবে কি? জেরান্ড। জেরান্ড মানে নাউন। ঠিক আছে, প্রিপোজিশনের পরে নাউন বসে। এখন তুমি যদি হঠাৎ করে ক্লাসের মাঝখানে আসো, তাহলে তুমি কিছুই ধরতে পারবে না, কারণ আমাদের পড়াটা একটা কি? কন্টিনিউয়েশন। এবার আসো, দে ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। তারা হাসতে হাসতে, বাংলা দেখো, তারা হাসতে হাসতে বাড়ি চলে গেল। কিভাবে বাড়ি গেল? হাসতে হাসতে। তাহলে তুমি ভার্বকে প্রশ্ন করো, আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো কাজ করে পার্টিসিপল। কিভাবে চলে গেল? হাসতে হাসতে চলে গেল। তাহলে কিভাবে চলে গেল? হাসতে হাসতে চলে গেল। এই কারণে এটি হবে পার্টিসিপল। আই এম ফন্ড অফ প্লেইং ক্রিকেট, অফটা হচ্ছে প্রিপোজিশন, প্লেইংটা হলো প্রথম, প্লেইংটা হলো জেরান্ড। আর দে ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, তারা চলে গেল, কিভাবে চলে গেল? হাসতে হাসতে চলে গেল। এই কারণে এটা হবে পার্টিসিপল। ইয়েস, নো? ক্লিয়ার সবাই? ওকে, আমরা যাচ্ছি পরের প্রশ্নে। দেখো তো, অনেক সময় এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দগুলো প্রিপোজিশনেরও কাজ করে। কিভাবে? দেখো, বলা হচ্ছে যে ক্লাসের পরে পরীক্ষা হয়। তাহলে দেয়ার ওয়াজ অ্যান এক্সাম ফলোইং দি ক্লাস। তাহলে ফলোইং মানে হচ্ছে পরে, আফটার। তাহলে ফলোইং মানে কি? পরে, আফটার। আফটারটা কি? প্রিপোজিশন। আফটার যেহেতু প্রিপোজিশন, তাহলে ফলোইংটাও কি হবে? ফলোইংটাও প্রিপোজিশন হবে। আফটার যেহেতু প্রিপোজিশন, ফলোইংটাও প্রিপোজিশন। তার মানে এখানে তোমাকে মনে রাখতে হবে, এই যে ফলোইং, রিগার্ডিং, কনসার্নিং, এগুলো থেকে বিসিএস এ পরীক্ষায় এসেছিল। যেহেতু বিসিএস এ পরীক্ষায় আসে, এ কারণে আমরা তোমাদের শিখাচ্ছি। দেখো, ফলোইং মানে পরে, আফটার। তো আফটার যেহেতু প্রিপোজিশন, তাহলে ফলোইং কি হবে? প্রিপোজিশন। এবার আসো, আই নো নাথিং রিগার্ডিং করোনা ভাইরাস। তাহলে রিগার্ডিং মানে হচ্ছে অ্যাবাউট, রিগার্ডিং মানে কি? সম্পর্কে। তাহলে এইগুলো খুব বেশি না, এরকম দু একটা উদাহরণ জাস্ট মনে রাখলেই হবে। তো এগুলো পরীক্ষা যখন প্রিপোজিশন আসবে, তখন আর সেখানে জেরান পার্টিসিপল অপশনই থাকবে না। তাহলে দেয়ার ওয়াজ অ্যান এক্সাম ফলোইং দি ক্লাস। ক্লাসের পরে পরীক্ষা হলো। ফলোইং মানে পরে, মানে হলো আফটার। আফটার যেহেতু প্রিপোজিশন, এই কারণে ফলোইং ও কি হবে? ফলোইং ও প্রিপোজিশন হবে। এবার আসো, আই নো রিগার্ডিং, আই নো নাথিং রিগার্ডিং করোনা ভাইরাস। রিগার্ডিংটা হচ্ছে অ্যাবাউট, সম্পর্কে। অ্যাবাউট যেহেতু প্রিপোজিশন, এই কারণে রিগার্ডিং ও কি হবে? প্রিপোজিশন হবে। সো দুটোই প্রিপোজিশন। ক্লিয়ার সবাই? এবার আসো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ আর দি থিঙ্কিং অফ মাই লাইফ অ্যান্ড দি রোলিং অফ গ্লাডনেস অফ মাই হার্ট। এখন তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, দেখো তোমরা 1500 মানুষ একসাথে আসো, এখানে 200 জন মানুষ নেটওয়ার্ক জনিত সমস্যায় নাও শুনতে পারে। তো 2-1 জন যখন বলে যে শুনতে পাচ্ছি না, তখন আমার সাউন্ড যদি ক্লিয়ার থাকে, তাহলে বাকিরা রেসপন্ড করবা যে হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। আর যদি আমার সাউন্ডে সমস্যা থাকে, তাহলে প্যানেলিস্ট ভাইরাই আমাকে বলবেন যে ভাই আপনার সাউন্ডে সমস্যা হচ্ছে। বুঝতে পারছো? এই যে 2-1 জন কমেন্ট করলে আমি কিন্তু কনফিউজড হয়ে যাই। তো যখন একজন কমেন্ট করবে আনক্লিয়ার, বাকি সবাই বলবা ক্লিয়ার। ঠিক আছে? আর আমার যখন আনক্লিয়ার থাকবে, তখন প্যানেলিস্ট ভাইরা আমাকে স্মরণ করিয়ে দিবেন। দ্যাটস ইট। তাহলে দেখো, এখানে তোমরা একটা ইংরেজি লাইন দেখতে পাচ্ছ। এখন তোমরা যে আমাকে হেল্প করো না, এর জন্য তো আমি কনফিউজড হয়ে যাই যে আমি কি আসলে কি করব। তোমরা 1500 মানুষ, 10 জন মানুষের সমস্যা, আমি 10 জন মানুষের জন্য কি আবার বারবার বলতে থাকবো? তাহলে একজন যখন বলতেছে বুঝি না, তখন বাকিরা সারা দিবা যে আমরা বুঝছি, তখন না আমি একটু সাহস পাবো।
ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে যে ইংরেজি বাক্যটা দেখা যাচ্ছে, এখানে যে ইংরেজি বাক্যটা দেখা যাচ্ছে, ও তোমরা কমেন্ট দেখো না, তাহলে তো আরো ভালো, তাহলে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে ইউ আর দি থিঙ্কিং অফ মাই লাইফ এন্ড দি রোলিং অফ গ্লাডনেস অফ মাই হার্ট। আচ্ছা, আমি জানতাম না যে তোমরা কমেন্ট দেখো না। বলো এই লাইনটার বাংলা কি? পরে যখন অফ থাকবে মাঝখানে যে শব্দটা থাকে তাকে বলে হচ্ছে ভার্বাল নাউন। তাহলে দি রোলিং অফ গ্লাডনেস অফ মাই হার্ট, তাহলে দিটা হচ্ছে দি, তারপরে কি আসলো, রোলিংটা আসলো, এটি হবে ভার্বাল নাউন। তাহলে মাথায় রাখো দি প্লাস আর্টিকেল প্লাস অফ, এই রোলিংটা হলো ভার্বাল নাউন, থিঙ্কিংটা হলো ভার্বাল নাউন। তাহলে এরপরে প্রিপোজিশন আসে, কিন্তু সবসময় যে প্রিপোজিশন আসবে তা না, টুও আসতে পারে। তাহলে মাথায় রাখতে হবে, তুমি যখনই দেখবা প্রিপোজিশনের আগে কিছু হয়ে গেছে, তাহলে দি প্লাস ভার্বাল নাউন প্লাস অফ, ইউ আর দি থিঙ্কিং অফ মাই লাইফ এন্ড দি রোলিং অফ গ্লাডনেস অফ মাই হার্ট, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। এখন বলো, নিজেকে আমি ভুলতে পারি, কাকে যাবে না ভোলা? তো আমরা যদি যাই পরের স্লাইডে, দ্য মেকিং অফ দি প্ল্যান ইজ ইন হ্যান্ড, তাহলে দিটা হচ্ছে আর্টিকেল, মেকিংটা হলো ভার্বাল নাউন। এবার আসো, দ্য টাইম অফ দি সিঙ্গিং অফ দি বার্ডস, দিটা হলো আর্টিকেল, সিঙ্গিংটা হচ্ছে ভার্বাল নাউন। তাহলে তুমি যখন দেখবে সেপারেট হয়ে গেল, তখন হচ্ছে এটা ভার্বাল নাউন হবে। এখন জিরান্ড হবে না, এটা ভার্বাল নাউন, জিরান্ড হবে না, এটি ভার্বাল নাউন, মাথায় রাখবে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন ছিল সিঙ্গিং টু মাইসেলফ ওয়াজ মাই চিফ ডিলাইট, এটি কেন জিরান্ড হলো, এটি কেন ভার্বাল নাউন হলো? কারণ দেখো, আমরা বলেছিলাম প্রিপোজিশন হবে, এখন সবসময় যে অফ হবে তাও না, মাঝে মাঝে কিন্তু টুও হতে পারে। তাহলে সিঙ্গিং টু মাইসেলফ ওয়াজ মাই চিফ ডিলাইট, তাহলে সিঙ্গিং টু মাইসেলফ ওয়াজ মাই চিফ ডিলাইট, সিঙ্গিং এর পরে টু বসে গেল, এই কারণে ওইটি ছিল ভার্বাল নাউন। তাহলে আমরা মনে রাখবো যে দি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, তখন সেটি ভার্বাল নাউন। মাঝে মাঝে কি হতে পারে, মাঝে মাঝে এরপরে অফ এর পরিবর্তে টুও থাকতে পারে। সবগুলোতে দি প্লাস সিঙ্গিং প্লাস অফ আছে। ওকে, আগে দি ছিল না, সমস্যা নাই, দি নাও থাকতে পারে। আমরা যাচ্ছি সামনের দিকে। তোমাকে যেমন জানতে হবে কোনটা জিরান্ট, কোনটা পার্টিসিপল, কোনটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। অ্যাট দ্য সেম টাইম তোমাকে এটাও জানতে হবে কোন ভার্বের পরে জিরান্ট বসে। তাহলে এখানে আমরা কয়েকটি ভার্ব দেখতে পাচ্ছি, তোমাদের ডাইজেস্টে আছে পেজ 145, রুল নাম্বার 1। তো এই যে ভার্ব গুলোর পরে জিরান্ট বসে, তোমাকে একটু স্মরণে রাখতে হবে, কারণ এখান থেকে বিসিএস এ প্রশ্ন আসে, মেডিকেলেও প্রশ্ন আসতে পারে বা এসে থাকে। এখন দেখো কয়েকটা বিখ্যাত ভার্ব, স্টপ, সাজেস্ট, কনসিডার, মেনশন, রিড। তুমি যেটা করবে, লিস্টটা 2-3 বার রিডিং করবে, আর বিখ্যাত যে ভার্ব গুলো বোল্ড করা আছে তোমাদের বইয়ে, সেই বোল্ড করা ভার্ব পড়বে। এবং তুমি যদি ভুলেও যাও সমস্যা নেই, আমি তোমাকে দেখাবো যে তুমি যদি ভুলেও যাও, তবুও তোমার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে তুমি এটিকে শনাক্ত করতে পারবে। বুঝতে পারছো? সো আমরা যাচ্ছি পরের প্রশ্নে। পরের স্লাইডে দেখো, প্রিপোজিশন প্লাস জিরান্ট। আমরা কি জানি, ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এগুলোর পরে জিরান বসবে উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু। খেয়াল করো এখানে কি আছে, লুক ফরওয়ার্ড টু। তাহলে তুমি যখন দেখছো টু, তুমি যদি বলো আই লুক ফরওয়ার্ড টু গো, তাহলে ভুল হবে। তোমাকে বলতে হবে আই লুক ফরওয়ার্ড টু গোয়িং। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি যে ইনফিনিটিভের পরে যদি ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে কেন আমরা টু দিচ্ছি, তারপরও ভার্বের সাথে আইএনজি দিচ্ছি? তাহলে এর সমাধান হচ্ছে, স্টুডেন্টরা শোনো, তোমাদের এই তোমাদের প্রবলেম বেসড সলভ ক্লাস হবে, সেখানে তোমাদের আমরা আরো গাইডলাইন দিব। আজকে আমরা মূলত টপিকটা ডিসকাশন করি, টপিক রিলেটেড সমস্যাগুলোকে তোমরা আমাদের জানিয়ে রাখবে, সেখানে আমরা তোমাদের বিস্তারিত সমাধান দিব। ঠিক আছে? ভার্ব টপিক থেকে অনেক প্রশ্ন আছে, গত বছর টেন্স থেকেই 3-4টা প্রশ্ন ছিল।
এই কারণে আমরা এই টপিকটা তোমাদের একটু ধরে ধরে পড়িয়ে দিচ্ছি যাতে করে তোমাদের অসুবিধা না হয়। সো আমরা যাচ্ছি পরের পৃষ্ঠায়, পরের স্লাইডে। 146 পৃষ্ঠায় দেখো, কিছু ভার্বের পরে জিরান বসে, কিন্তু আরো কিছু ভার্ব রয়েছে, E1 এর সাব ক্লাস এখন হয়নি, আরো কিছু ভার্ব রয়েছে যাদের পরে ইনফিনিটিভ বসে। তাহলে তোমাকে একটু মনে রাখতে হবে, অ্যাডভাইস, করতে উপদেশ দিলেন, ইন্টেন্ট, ফেইল, প্ল্যান, সিম, অন্ট, লার্ন। তাহলে এই যে ভার্ব গুলো রয়েছে এদের পরে ইনফিনিটিভ বসে। তাহলে আমাদের এই লিস্টটা জানা থাকতে হবে এবং এটা মনেও রাখতে হবে। এখন তুমি যদি বলো এটা কেন বসেছে, এই কেন যেতে হবে পরের প্রশ্নে, পরের স্লাইডে। আমরা যাচ্ছি পরের স্লাইডে। আমরা যাচ্ছি পরের স্লাইডে। দেখো পরের স্লাইডে তোমরা যদি যাও, পরের স্লাইডে তোমরা একটি কোশ্চেন দেখতে পাবে। সো পরের স্লাইডে তোমরা একটি কোশ্চেন দেখতে পাবে। আমরা একটু পরের স্লাইডে দেখো, সি, লিসেন, ওয়াচ, ফিল, হিয়ার, স্মেল, কিছু ভার্ব দেখতে পাচ্ছি। এই ভার্বের পরে ওকে দেখো, অলমোস্ট এভরিওয়ান ফেল। আমরা একটু আরেকটু আগের দিকে আসি, আরো আরো আগের দিকে, আরো আগের দিকে। ফেল একদম আরেকটু সামনের দিকে আসি। এই তো এখানে থেমে গেলাম। দেখো তোমাদের এই প্রশ্ন নিয়ে সি, লিসেন, ওয়াচ, ফিল, হিয়ার, স্মেল, এই যে ভার্বগুলো রয়েছে এদের পরে যদি আমরা অবজেক্ট দিই, তাহলে আমরা চাইলে ভার্বের বেস ফর্মও দিতে পারবো অথবা ভার্বের শেষে আইএনজি দিতে পারবো। এই রুলসটা থেকে মেডিকেলে প্রশ্ন এসেছিল, একবার না দুইবার, 2012 সালে এবং 2010 সালে আরো একবার, 2010 সালের আগে কোনোটাই। কেন এই টপিকটা এত ডিপ পড়ছি, কারণ তোমরা জানো যে টেন্স থেকে গত বছর 5টা প্রশ্ন ছিল। তাহলে কি আমরা ডিপ পড়বো নাকি হালকা পড়বো বলো? ডিপ। হ্যাঁ, তাহলে ডিপ পড়তে গেলে মনোযোগ দিয়ে শুনতে হবে। ওকে, এবার আসো, এই যে ভার্ব গুলো রয়েছে এদের পরে আমরা চাইলে অবজেক্ট বসালে, যেমন ধরো আই স হিম গো, তুমি বলতে পারো আই স হিম গো, অথবা তুমি বলতে পারো আই স হিম গোয়িং। তাহলে দুটোই বলা যাবে, আই স হিম গো এটাও বলা যাবে, আই স হিম গোয়িং এটাও বলা যাবে। কিন্তু আমরা কখন কোনটা বলবো এটা নির্ভর করবে অপশনের উপরে। যদি অপশনে দেখো দুটোই আছে, আই স হিম টু গো, আই স হিম গোয়িং, আই স হিম গো, এই তিনটার ভিতরে আই স হিম গোয়িং এটা ঠিক, আই স হিম টু গো এটা ভুল। আই স হিম গো ঠিক, কিন্তু একই সাথে অপশনে যদি দুটাই থাকে তাহলে আই স হিম গোয়িং দিতে হবে। তাহলে আইডিয়াটা হচ্ছে এই অনুভূতি জাতীয় ভার্ব গুলোর পরে, অনুভূতি জাতীয় ভার্ব গুলোর পরে আমরা ভার্বের শুধু বেস ফর্ম দিতে পারি অথবা ভার্বের সাথে আইএনজিও দিতে পারি। কিন্তু আমরা যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম দিই তাহলে ভুল হবে। আর অপশনে যদি দুটোই থাকে তাহলে আমরা সবসময় ভার্বের শেষে আইএনজি দিব। এবং এই রুলসটা থেকে মেডিকেলে 2 বছর প্রশ্ন এসেছিল, বিসিএস 38তম বিসিএস এ রিসেন্টলি প্রশ্ন আসছিল। এবার আসো আমরা যাচ্ছি পরের স্লাইডে। এই ফেইল প্রশ্ন নিয়ে তোমাদের অসম্ভব রকমের কনফিউশন দেখা দিয়েছে। এর সমাধান হচ্ছে, ফেইল দেখো বাংলাটা বোঝার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ তাদের প্রথম প্রচেষ্টায় ড্রাইভিং টেস্ট পাশ করতে ব্যর্থ হয়। এই যে পাশ করতে ব্যর্থ হয়, তোমরা যে ছোটবেলায় শিখছো উদ্দেশ্য বোঝাতে টু হয়, তাহলে এখানে তোমরা উত্তর যাই হোক না কেন, ইন পাসিং হবে না, টু হ্যাভ পাসড হবে না, পাসিং হবে না, তাহলে পাশ করতে ব্যর্থ হয়। এই যে পাশ করতে ব্যর্থ হয় উদ্দেশ্য বোঝাচ্ছে, এ কারণে হবে সি, এভরিওয়ান ফেইলস টু পাস, পাস করতে ব্যর্থ হয়। সুতরাং এই যে পাস করতে ব্যর্থ হয়, এখন তুমি যদি বলো পাসিং, পাসিং বললে ভুল হবে। কেন ভুল হবে? কারণ পাস করে ব্যর্থ হয়, মানে পাস করে তো কেউ ব্যর্থ হয় না, পাস করে কেউ ব্যর্থ হয়, পাস করে সফল হয়। তাহলে আমরা জিরান দিলে কি দেখা যায়? জিরান দিলে দেখা যায় হচ্ছে কাজটা কমপ্লিশন। আর আমরা যদি বলি পার্টিসিপল, পার্টিসিপল মানে কাজটা করতে হবে, এটাই হলো পার্থক্য। তাহলে ফেইলস টু পাস মানে হলো পাস করতে ব্যর্থ হয়। সবাই ক্লিয়ার? ইয়েস, নো? এবার আমরা যাচ্ছি পরের প্রশ্নে। ফিনিশড, সে লেখা শেষ করে নাকি লিখতে শেষ করে? আমরা কি বলি? লেখা শেষ করো। তাহলে ফিনিশ রাইটিং, কি শেষ করো? লেখা শেষ করো। তাহলে স্ট্রস, ফিনিশড, লেখা শেষ করো, লেখা শেষ করো। ফিনিশড রাইটিং, কি শেষ করো? লেখা শেষ করো। ফিনিশড রাইটিং, লেখা শেষ করো। এই কারণে আমরা সঠিক উত্তর দিব। দেখো আমরা কিন্তু ওই লিস্টটা পড়ে আসলাম,
সঠিক উত্তর দিব ডি। আমরা লিস্টটা পড়ে আসলাম রাইটিং, কিন্তু সেই লিস্ট তুমি যদি নাও পারো, তুমি যদি মূল বিষয়টা বোঝো, তাহলে তোমার পক্ষে কিন্তু আনসার করাও যাবে। এ কারণে আমি তোমার জন্য কিছু নমুনা প্রশ্ন রেখে দিয়েছি, যাতে করে তুমি তোমার বুদ্ধিমত্তা থেকে এগুলো আনসার করতে পারো। তাহলে ওই যে ভদ্রলোক, সে লেখা শেষ করলো। স্ট্রস হচ্ছে মানুষের নাম, স্ট্রস মানুষের নাম। তাহলে স্ট্রস লেখা শেষ করলো, স্ট্রস ফিনিশড রাইটিং, স্ট্রস লেখা শেষ করলো। আমরা যাচ্ছি পরের স্লাইডে। অ্যাভারেজ স্পোকেন ইংলিশ, ইংলিশ অ্যাভারেজ স্পোকেন সেন্টেন্স ইন কনভারসেশনাল ইংলিশ, মানে হচ্ছে কথোপকথনের ইংরেজি বাক্যগুলোতে গড়ে 2.5 সেকেন্ড লাগে শেষ করতে। তাহলে শেষ করতে 2.5 সেকেন্ড সময় লাগে, শেষ করতে 2.5 সেকেন্ড সময় লাগে, শেষ করতে। তাহলে যেহেতু বলা হচ্ছে শেষ করতে, এই কারণে টু কমপ্লিট, নাকি শেষ করে না, শেষ করে না, শেষ করতে। তাহলে যদিও তোমার কেন জিরান্ড হলো, কেন পার্টিসিপল হলো, এর কেন ইনফিনিটিভ হলো, কেন জিরান্ড হলো, এর উত্তর হচ্ছে ইংরেজরা যেহেতু এভাবে বলে থাকে, এ কারণে আমাদের বলতে হবে। কিন্তু এই বলার ভিতরের মর্মার্থটা কি, সেই মর্মার্থটা আমাদের একটু উপলব্ধিও করতে হবে। তাহলে অ্যাভারেজ ইংলিশ সেন্টেন্স টেক্স 2.5 সেকেন্ড টু কমপ্লিট, এ হবে না। ফর টু কমপ্লিট কোনোদিন হবে? তাহলে 2.5 সেকেন্ড লাগে সম্পন্ন করতে, 2.5 সেকেন্ড লাগে সম্পন্ন করতে। তাহলে এই যে সম্পন্ন করতে, সুতরাং এটি হবে টু কমপ্লিট, সম্পূর্ণ করতে, টু কমপ্লিট। সবাই বুঝছো কিনা? ইয়েস নো? বাই কমপ্লিটিং তো হওয়ার প্রশ্নই আসে না, টেক্সট বাই কমপ্লিটিং হওয়ার প্রশ্নই আসে না। আর এই প্রশ্নের সহজ ব্যাখ্যা হচ্ছে টেকের পরে ভার্বের বেস ফর্ম, ইন টেকের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এখন আমি কেন পোল দিচ্ছি না, কারণ হলো আমাদের এত বেশি প্রশ্ন থাকবে, আমরা কয়টা প্রশ্ন বলে দিব বলো? তো তোমরা, তোমাদের একটু কষ্ট হলেও তোমরা একটু রেসপন্ড করো, আর যদি কষ্ট হয় তাহলে তোমার হচ্ছে কমেন্টের প্রয়োজন নেই। আমরা যাচ্ছি পরের প্রশ্নে। কনসিডারিং, আমি তোমাদের শুরুতেও বলে রেখেছিলাম যে দেখো আমরা হচ্ছে আজকে কি করব, তোমাদের এই ক্লাসের পরে প্রবলেম বেসড সলভ ক্লাস হবে সবগুলো টপিকের উপরে। সো ওখানে আমরা তোমাদের এই কোশ্চেন আনসার গুলো ওখানে অ্যাড্রেস করবো। কাজে ওখানে যখন তোমাদের পোস্ট দেওয়া হয় গ্রুপে, খেয়াল করো তখন তোমরা একটু সাড়া দিও। এখন তো সবাই একটু এই প্রশ্নের বেলায় থামো। কনসিডারিং সেপারেটিং, পিপল হ্যাভ বিন কনসিডারিং, কনসিডারিং মানে কি? কন্টিনিউয়াস টেন্স, কনসিডারিং সেপারেটিং, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কেন কনসিডারিং হয়েছে? কন্টিনিউয়াস টেন্সের জন্য, হ্যাভ বিন কনসিডারিং। এখন কনসিডার ভার্বের পরে, কনসিডার ভার্বের পরে সেপারেটিং হয়। এখন তুমি বলতে পারো কনসিডারিং এর পরে দুইটা কেন ভার্বের শেষে আইএনজি হলো? উত্তরটা হচ্ছে, আমাদের সঠিক উত্তর ডি। উত্তরটা হচ্ছে এই, কনসিডারিং হলো কন্টিনিউয়াস টেন্সের জন্য, আর কনসিডারিং এর পরে যেহেতু ভার্ব প্লাস আইএনজি হয়, এ কারণে এখানে হবে সেপারেটিং। এই জন্য এই কনসিডারিংটা পরীক্ষায় আসে। তুমি যখন দেখলা কনসিডারিং, তখন তুমি ভাবছো আমার তো ইনফিনিট জিরান্ট হয়ে গেছে, আমি আবার সেপারেট, আবার আইএনজি দিব, এই জন্য এটা পরীক্ষায় আসে। ঠিক আছে? এটা কেন পরীক্ষায় আসে? কারণ কনসিডারিংটা হইছে আই হ্যাভ বিন কনসিডারিং, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই কারণে কনসিডারিং হইছে। আর কনসিডারিং এর পরে ভার্বের কেমন ফর্ম বসে? কনসিডারিং এর পরে ভার্বের জিরান্ড ফর্মটা বসে, এই কারণে আমরা বলছি সেপারেটিং। তাহলে দুইটা আইএনজি কেন হলো, এটা ক্লিয়ার? এ কেন হবে না? দেখো, আমরা আলাদা করার চিন্তা করছি, আলাদা করতে চিন্তা করছি না, আলাদা করার চিন্তা করছি। আলাদা করতে চিন্তা করছি মানে কি? আলাদা করার চিন্তা করছি। তাহলে রুলসটা কি? তোমাদের ডাইজেস্ট 145 এবং 146 পৃষ্ঠায় তিনটা বক্স দেওয়া আছে। প্রথম বক্সের পরে রুল নাম্বার 1 অন পেজ 144, প্রথম বক্সের পরে জিরান বসে, দ্বিতীয় বক্সের পরেও জিরান বসে একই পৃষ্ঠায়। এবার পৃষ্ঠা 145, রুল নাম্বার 2, রুল নাম্বার 1, দেখো আরেকটা বাক্স দেওয়া আছে, ওই বাক্সের ভার্ব গুলোর পরে ইনফিনিটিভ বসে, এটা হচ্ছে রুলস। বুঝছো সবাই? এটা হচ্ছে সায়েন্স। তাহলে কিছু ভার্বের পরে জিরান বসে, কিছু ভার্বের পরে ইনফিনিটিভ বসে। আমরা বোল্ড করা গুলো পড়বো,
আর পাশাপাশি একটু অর্থ দেখেও বোঝার চেষ্টা করবে, এই কারণে আমি এটা দিয়েছি তোমাদের এখানে। এবার আমরা যাচ্ছি পরের স্লাইডে। দেখো, রিফিউজড, রিফিউজ অস্বীকার করলো, যোগদান করতে অস্বীকার করলো, যোগদান করতে অস্বীকার করলো, যোগদান করতে অস্বীকার করলো, যোগদান করতে অস্বীকার করলো। তাহলে কি হবে? যোগদান করতে অস্বীকার করলো। তো যোগদান করতে অস্বীকার করলো, আমাদের সঠিক উত্তর হচ্ছে এ, রিফিউজ টু জয়েন। যোগদান করতে অস্বীকার করলো নাকি যোগদান করে অস্বীকার করলো? তুমি যদি বলো যোগদান করে অস্বীকার করলো, মানে তো সেন্টেন্সটা হলো না। যোগদান করতে অস্বীকার করলো, বাক্যটা হচ্ছে যোগদান করতে অস্বীকার করলো। তো বলাই হচ্ছে যোগদান করতে অস্বীকার করলো। তুমি যদি বলো জয়নিং দি ইউনিয়ন, এটা তো মানে একদমই ভুল। যোগদান করে অস্বীকার করলো মানে কি? এটা তো বাংলা বাক্যই হচ্ছে না। তো যোগদান করতে অস্বীকার করলো। স্ট্রাকচারটা হচ্ছে কিছু ভার্বের পরে জিরান বসে, কিছু ভার্বের পরে ইনফিনিটিভ বসে, এটা হচ্ছে রুলস। বুঝছো? এবার দেখো, আমি তোমাদের একটু বলে রাখি যে আমার বাসায় এখানে সকাল থেকে ইলেকট্রিসিটি নাই। তার মানে হচ্ছে এরপর ফোনের নেট, ল্যাপটপের নেটওয়ার্ক কাজ করছে না। তার মানে হলো এদিক থেকে আমি তোমাদের ল্যাপটপ দিয়ে যুক্ত হতে পারছি না। অন্যদিক থেকে ফোন ইলেকট্রিসিটি নাই, মানে ইতিমধ্যে আমার দুটো ফোন চার্জ শেষ হয়ে এখন বিকল হয়ে পড়ে আছে, কারণ আমাকে সকাল থেকে আরো আগে দুটা ক্লাস নেওয়া হয়েছে। তাহলে এখন আমি যে ফোনটাতে আছি সেটা হচ্ছে চার্জ 33%। তার মানে হচ্ছে আমাকে তোমাদের এই 33% চার্জের মধ্যে ক্লাস শেষ করতে হবে। এরই মাঝখানে এরই মাঝখানে এই ফোনগুলো থেকে আবার স্লাইড শেয়ার করা যাচ্ছে না। তার মানে হলো এই স্লাইড শেয়ার করা হচ্ছে কই থেকে? তোমাদের নাজিম ভাই, তোমাদের নাজিম ভাই বাসায় বসে আমাদের সবগুলো কথা অবিরত শুনে তোমাদের স্লাইড গুলো চেঞ্জ করছেন, সঠিক উত্তর মার্ক করছেন। তাহলে দেখো, আমি শুধু বলে যাচ্ছি, সাধারণত তোমাদের টিচাররা স্লাইড চেঞ্জ করে মার্ক করে। আজকে কি হচ্ছে, নাজিম ভাই, আমাদের প্যানেলিস্টদের নাজিম ভাই, তিনি এই স্লাইড গুলো চেঞ্জ করছেন, সঠিক উত্তর মার্ক করছেন। তার মানে দেখো আমরা কত টেকনিক্যালি কাজগুলো সমাধান করছি। এখন তোমাদের কি একটু উচিত না নাজিম ভাইকে থ্যাঙ্কস জানানো, এবং একটু দোয়া করো, নাজিম ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করো, অনেক বেশি থ্যাঙ্কস জানাও যে নাজিম ভাই আমাদের সবগুলো কথা শুনে সেই অনুযায়ী স্লাইড গুলো চেঞ্জ করছেন এবং এবং সঠিক উত্তর মার্ক করছেন। তাহলে তোমরা কি আমাদের এই সীমাবদ্ধতা গুলোকে একটু একটু স্বাভাবিকভাবে দেখবে না? বলো। আচ্ছা, এই ফাঁকে বলে রাখি, আমি ইমরুল হক, পড়ছি অর্থনীতিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার দেখো, অন টু ইট কুইকলি, মানুষ দ্রুত খাবার। সবাই এখানে যে 1500 আছে সবাই নাজিম ভাইকে থ্যাঙ্কস জানাও। হ্যাঁ, ডিউ। বোঝো আজকে শুক্রবার, ছুটির দিন, এবং নাজিম ভাই সকাল 9, 7:30 থেকে এখন 3:45 ক্লাস করে চলেছেন। তাহলে দেখো, এই তো ভেরি গুড। টানা 3টা ক্লাস, 2.5 ঘন্টা এক একটা ক্লাস। আর আমি বাসার ছাদে বসে আছি যাতে নেটওয়ার্ক একটু ভালো পায়, খোলা আকাশের নিচে বসে আছি। এবার দেখো, মানুষ দ্রুত খাবার খেতে চায়, কি করতে চায়? খাবার খেতে চায়। তাহলে এই যে অন টু ইট, খেতে চায়, এ কারণে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ, মানুষ খাবার খেতে চায়। wants to eat quickly, মানুষ খাবার খেতে চায়। তাহলে এই যে উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য বোঝালে কি হয়? উদ্দেশ্য বোঝালে হয়, উদ্দেশ্য বোঝালে হয় ইনফিনিটিভ। ঠিক আছে? তো আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। এবার আমরা যাচ্ছি পরের স্লাইডে। লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, খেয়াল করো, লুক ফরওয়ার্ড টু, আমরা বলেছিলাম না কিছু এক্সপ্রেশনের পরে ভার্বের শেষে আইএনজি বসে, লুক ফরওয়ার্ড টু। তাহলে লুক ফরওয়ার্ড টুর পরে কি হবে? নাজিম ভাই,
আপনার স্টুডেন্টদের সাথে একটু কথা বলেন 30 সেকেন্ড, একটু ওয়েলকাম জানিয়ে দেন। আচ্ছা, তোমরা অনেকেই ধন্যবাদ জানাইছো, তোমাদেরকেও ধন্যবাদ। তোমরা এত ডিফিকাল্টিস এর মধ্যেও তোমরা আমাদের সাথে আছো। আর আরেকটা বিষয় হচ্ছে কোশ্চেন আনসার বক্সে অনেক কোশ্চেন জমছে। আজকে আসলে কোশ্চেন আনসার বক্সে কোনো প্যানেলিস্ট নাই, আর তার উপর আমিও এখানে তোমাদের সাথে কাজ করতেছি। তো যাদের যে প্রবলেম গুলো থাকবে তোমরা নোট রাখো, আমরা প্রবলেম বক্স দিব ওইখানে। আজকে ভিডিও আপলোড করলে ওইখানে দিও, আমরা আবার প্রবলেম ওইগুলা নিয়ে আবার একটা সলভ ক্লাস দিব। সেটা ডেটটা এখনো তোমরা পাও নাই, সেটা পাবা পরে আমরা তোমাদের জানাই দিব। E1 এর সলভ ক্লাস হয় নাই, সেটাও আমরা তোমাদের জানাই, তারপরে সলভ ক্লাসটা নিব। আপাতত ক্লাস করো ভাই, ধন্যবাদ সবাই। ক্লাসটা যতটুকু সুন্দর অর্ধেক করিয়েছেন ইমরুল ভাই, আর বাকি অর্ধেক করিয়েছেন নাজিম ভাই। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। বাই দি ওয়ে, জাহাঙ্গীর ভাই কিন্তু নীরবে আমাদের সাথে আছেন, কাজে আমরা কিন্তু জাহাঙ্গীর ভাইকে ভুলে যাব না, এবং ভাই আমাদের সবসময় এই নীরবেই পাশে থাকেন। মানে হচ্ছে জাহাঙ্গীর ভাইকে আমরা বলবো, মানে তিনি মানে ভাই রবে নীরবে, ঠিক আছে? জাহাঙ্গীর ভাই কিন্তু সব সেশনেই থাকেন কিন্তু নীরবে, ঠিক আছে? তাহলে জাহাঙ্গীর ভাই রবে নীরবে। এবার দেখো, আর সেই সাথে আমাদের প্যানেলিস্ট আরো একজন আসছেন, আমাদের ওমর ফারুক ভাই। সো মূলত আমরা 4 জন মিলে তোমাদের এই 1500 মানুষকে কন্ডাক্ট করছি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই কৃতজ্ঞতা জানাও আমাদের জাহাঙ্গীর ভাই, ওমর ফারুক ভাই এবং নাজিম ভাই। ভাই আপনার ফোনের চার্জ শেষ হয়ে যাবে ভাই তাহলে আবার একটু সামনের দিকে যাই। ইতিমধ্যে আমার দুটো ফোন মানে চার্জ হয়ে বিকল হয়ে পড়ে আছে, ল্যাপটপ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। সো আমি আবার একটু সামনের দিকে যাই। দেখো, লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের আইএনজি হবে, ঠিক আছে? এই কারণে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ, ফার্মার্স লুক ফরওয়ার্ড টু পার্টিসিপেটিং ইন দি কান্ট্রি ফেয়ার্স। সো আমরা মোটামুটি জেরান্ড পার্টিসিপল শিখে ফেললাম। এবার আসো কনজুগেশন অফ ভার্ব। আমরা কনজুগেশন অফ ভার্বে যেটা করব, তোমাদেরকে তোমাদের ডাইজেস্টের এই টপিক থেকে গত বছর মেডিকেলে একটা প্রশ্ন ছিল, ডেন্টালে একটা প্রশ্ন ছিল। সো আমরা এই টপিকটা পড়বো তোমাদের ডাইজেস্ট থেকে, কিন্তু ওই ডাইজেস্টের ভিতর থেকে আমি খুঁজে খুঁজে 8-10টা কঠিন কনজুগেশন অফ ভার্ব এখানে সংযুক্ত করেছি। তো এখানে এই কারণে তোমার দায়িত্ব থাকবে এই 8-10টা কঠিন গুলো শেখা, বাকি যেগুলো সহজ আছে সেগুলো একটু রিডিং পড়ে নেওয়া। তুমি যাতে কঠিন গুলো খুব আলাদা করে পড়ে নিতে পারো, এই কারণে আমরা এই টপিক গুলো পরবর্তী আমরা খুব দ্রুত 10 মিনিটের ভিতরে 10টা এই কনজুগেশন অফ ভার্ব শিখবো। কনজুগেশন অফ ভার্ব মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? সো এই ফর্মগুলো আমরা শিখবো, কিন্তু এগুলো ব্যতিক্রম, তুমি মাথায় রাখো, এইগুলো ব্যতিক্রম বলে আমি তোমাকে শুধু ব্যতিক্রম গুলো শেখাচ্ছি। আর বাই দি ওয়ে সবাই মনে রেখো, আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট নাই। এবার আসো লুজ। দেখো, লুজ ও কয়টা? ও 2টা। ও যখন 2টা তখন এই লুজ মানে হচ্ছে ঢিলা, লুজ। কিন্তু ও যখন একটা তখন হচ্ছে হারানো। তাহলে লুজ হারানো, পাস্ট ফর্ম হচ্ছে লস্ট। কিন্তু লুজ ঢিলা, তখন তার পাস্ট ফর্ম হচ্ছে লুজড। আমাদের সঠিক উত্তর হবে লুজড, LOOD। আচ্ছা, লুজড। সরি, তোমরা একটু খেয়াল করো, এখানে আমাদের একটা ও কম হয়ে গেছে, অপশন ডি সঠিক উত্তর, কিন্তু ও একটা কম হয়ে গেছে। আমি একটু পরের স্লাইডে যাই। দেখো, লস্ট, কিন্তু লুজড ও 2টা, তখন হবে ইডি। আমরা ব্যতিক্রম গুলো শিখে রাখছি। এবার আসো লস্ট, বুঝতে পারছো? লস্ট, কিন্তু লুজড। এবার আমরা যাচ্ছি পরের প্রশ্নে। ফ্লো। দেখো, তুমি আমি এখানে যে 10-15টা কম্পাইল করেছি, তুমি যেটাকে ঠিক মনে করবে সেটা সবার আগে ভুল হবে। তাহলে একটু বলো তো দেখি, একের সঠিক উত্তর তোমার যেটা ঠিক মনে হবে ওইটা ভুল, যেটা ভুল মনে হবে ওইটা ঠিক। দেখি বলো এখন কোনটা হবে। তাহলে দেখো, দুটো শব্দ, ফ্লাই ফ্লু ফ্লোন। কিন্তু তুমি যখন বলো ফ্লো, প্রবাহিত হওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ফ্লোড।
পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ফ্লোড। তাহলে আমরা একটু পরের স্লাইডে যাই। দেখো, ফ্লাই, ফ্লু, ফ্লোন, ফ্লো, ফ্লোড, ফ্লোড। তাহলে বুঝতে পারছো পার্থক্য কোথায়? ফ্লাই, ফ্লু, ফ্লোন, ফ্লো, ফ্লোড, ফ্লোট। এই ছিল ব্যাপার। ভাই আমার এখানে আজান দেবে, আমি একটু 1 মিনিট পরে জয়েন করি, মানে একটু স্যার মাইক্রোফোন অফ রাখ। তাই নামাজের বিরতি দিতে হবে। তাহলে এখন 3:49 বাজে, আমরা 4টার দিকে আসি নাকি? ইমরুল ভাই ভাই, আমরা কি ব্রেক ব্রেক দিয়ে আবার আসবো? হ্যাঁ হ্যাঁ, নামাজের ব্রেক দেই তো আমরা সবসময় এই 3 নাম্বার শিফটে। জি ভাই, তাহলে আমরা 4টায় আবার ইনশাল্লাহ জয়েন করতেছি। জি, কারেক্ট 4টা। হ্যাঁ, জি ভাই, এখানে আমি কি লিভ দিব নাকি এখানেই থাকবো? চার্জ যদি বাঁচাইতে চান তাহলে লিভ নেন। আচ্ছা ভাই, আমার এখানে ইলেকট্রিসিটি নাই, এখন দেখি কতটুকু করা যায়। চার্জ বাঁচাইতে চাইলে লিভ নেন, এরপরে জি জি 4টার ভাই। দিকেই ওপেন ঢুকেন আর কি। জি ভাই। ওকে।
ভাই সালাম আলাইকুম। ভাই আমরা কি 6টায় 5টায় 4টায় শুরু করব? নামাজ পড়ছেন ভাই? না না ভাই, আমি একটু ইয়া থেকে আসলাম, তাহলে ভাই 4টার পরে জয়েন করবো নাকি ভাই? তাহলে কি 4টা 5-এ? এই 3-4 এরকম সময়, জি। আচ্ছা ঠিক আছে। জি।
ভাই সালাম আলাইকুম ভাই, আমরা কি এখন শুরু করতে পারবো? ভাই নাজিম ভাই এখনো আসে নাই। ও জি ভাই, তাহলে আমরা একটু ওয়েট করি। করেন। জি জি ভাই। তাহলে স্টুডেন্টরা, আমি এই বাক্যটা এর আগেও বলেছিলাম, আগের দুটো ক্লাসে বলেছিলাম যে দেখো, আমরা তোমাদের জন্য এক সিন্ধু পরিশ্রম করলেও যদি পূরণ অপূর্ণতা থেকে যায়, তখন আমাদের মনে হয় আমাদের সমস্ত পরিশ্রম বৃথা, শত সীমাবদ্ধতাকে, শত অপূর্ণতাকে। আর যদি ঠিক আছে, দেখো আবার বলতেছি শোনো, আবার বলতেছি শোনো শোনো, আবার বলতেছি শোনো, যে আমরা তোমাদের জন্য এক সিন্ধু পরিশ্রম করার পরও যদি তোমাদের এক বিন্দু প্রত্যাশা পূরণে অপূর্ণতা থেকে যায়, তখন আমাদের মনে হয় যে তোমাদের জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা, সমস্ত শ্রম বৃথা। ঠিক আছে, এর জন্য তোমরা আমাদের এই সীমাবদ্ধতাকে সমাসুলভ দৃষ্টিতে দেখবে। আর তোমরা যদি ক্ষমা করতে না চাও তাহলে আর যদি ক্ষমা করতে না চাও তাহলে অবশ্যই প্রায়শ্চিত্তের উপায় বলে দিবে। ঠিক আছে, তো আমার ফোনের এখন চার্জ হচ্ছে 25%, ল্যাপটপের চার্জ অনেক আগেই শেষ, ওটা বন্ধ হয়ে আসছে। দুটো ফোন ইতিমধ্যে। ভাই কন্টিনিউ করতে পারেন। ইমরুল ভাই